ইদায়া ছোটবেলা থেকে যাকেই ভালোবাসতো না কেন কাউকেই তার মনের কথা বলে উঠতে পারেনি, কিন্তু অবশেষে সে তার ভালোবাসার মানুষকে যখন মনের কথা বলার সাহস পায়, ঠিক তখনই তার পরিবার বিয়ে ঠিক করে অন্য এক মেয়ের সাথে। এখন সে কি করবে, কিভাবে এই বিয়ে ভাঙবে, আর শেষ পর্যন্ত সে কি পারবে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে, নাকি সারা জীবন তাকে একাই থাকতে হবে? সেটাই জানবো আজকের গল্প ইদায়া মুরালিতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় আমেরিকার স্পেস সেন্টারে। সেখানে এক স্পেস কর্মকর্তার কাছে হঠাৎ একটা কল আসে। ওপাশ থেকে জানানো হয় স্যামকে তার পরিবার খুঁজছে, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাই দ্রুত তাকে খুঁজে বের করতে হবে। খবর পাওয়ার পর স্পেস সেন্টারের কর্মকর্তারা আর দেরি করেন না। স্যামের অবস্থান জানতে তারা একটা স্পেসশিপের ভেতর ভেসে ভেসে তার খোঁজে বেরিয়ে পড়ে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। বিয়ের আসরে বরপক্ষের সবাই উপস্থিত থাকলেও বরের কোনো দেখা নেই। এক পর্যায়ে বরের মামাকে কনের বাবা মায়েরা জিজ্ঞেস করেন যে তাদের জামাই কোথায়। মামা তখন আশ্বস্ত করে বলেন যে সে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, বারবার ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যে কোনো মুহূর্তে সে এসে পৌঁছে যাবে। কিন্তু একের পর এক ফোন করেও বরের কোনো সাড়া পাওয়া যায় না। শেষ পর্যন্ত বরের মামা বাধ্য হয়ে ফোন করেন তার বন্ধু সচিনকে। অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্কে থাকা সচিন তখন বন্ধুদের সঙ্গে পার্টিতে ব্যস্ত। বন্ধুর বিয়ে উপলক্ষে সবাই মিলে পার্টি করতে করতে রাত পার করে দিয়েছে। মাত্রই সবাই ঘুমাতে গেছে, ঠিক এমন সময় ফোনে খবর আসে তাদের এখনই উঠতে হবে, আর তাদের বন্ধুকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঘুম থেকে উঠে সবাই দ্রুত হবু বরের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বর ইদায়া আগে থেকেই পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। আর দেরি না করে সবাই মিলে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই বিমানবন্দরে পৌঁছে যায় আর বিমানে উঠে পড়ে। বিমানে নিজের ফোন হাতে নিয়ে বসেছিল ইদায়া, কিন্তু কিছুক্ষণ পর সে ফোন হাতে টয়লেটে চলে যায়। ঠিক তখনই পাশের সিটে বসা এক ব্যক্তির ফোন বেজে ওঠে। লোকটার নাম সুরিয়া। সুরিয়া ফোন রিসিভ করতেই ওপাশ থেকে প্রচন্ড বকাঝকা শুরু হয়। বলা হয় আগামীকালের মধ্যে যদি সে বিয়ের ভেন্যুতে না পৌঁছায় তাহলে তার খবর আছে। সুরিয়া বুঝতে পারে ফোনটা আসলে তার নিজের নয়, পাশে বসা ইদায়ার ফোন ভুল করে তার হাতে চলে এসেছে, আর ইদায়াও ভুল করে তার ফোন নিয়ে বসে আছে। ইদায়া যখন জানতে পারে যে সুরিয়া তার মামার ফোন রিসিভ করেছে, তার তো তখন একেবারে মাথায় হাত। এরপর সে বন্ধুদের কাছ থেকে পুরো ঘটনাটা জানার চেষ্টা করে। ইদায়ার বন্ধুরাও তখন সুযোগটা আর হাতছাড়া করে না। তারা বলে ইদায়ার এই অদ্ভুত পরিস্থিতির পেছনে আসলে একটা মজার প্রেমের গল্প রয়েছে। প্রথমে সুরিয়া গল্প শুনতে রাজি হতে চায় না, কিন্তু এত দীর্ঘ বিমান যাত্রায় করার মতো আর কিছু না থাকায় শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়। এরপর গল্পের দৃশ্য চলে যায় ইদায়ার ছেলেবেলায়। 1998 সালে 90-এর দশকে বড় হয়ে উঠেছিল ইদায়া। সেই সময়কার জীবন ছিল অনেক বেশি সহজ সরল। মোবাইল ফোন, ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো ঝামেলাই ছিল না। মাঠে খেলাধুলার, বন্ধুদের সঙ্গে আড্ডাই ছিল দিনের প্রধান আনন্দ। ইয়াদার দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল প্রভু আর দ্রাবিড়। তারা শুধু বন্ধু নয়, অনেকটা শিক্ষকের ভূমিকাও পালন করত, কারণ জীবনের গুরুত্বপূর্ণ সব শিক্ষা দেওয়ার দায়িত্ব যেন তারা নিজেরাই নিয়ে রেখেছিল। তাদের কাছ থেকে ইদায়া জানতে পারে দাঁত পড়ে গেলে সেটা গোপনে মাটিতে পুঁতে ফেলতে হয়, নাহলে নাকি নতুন দাঁত গজাবে না। আবার তরমুজের বিচি খেয়ে ফেললে নাকি পেটের ভেতরেই তরমুজ গজিয়ে যাবে। প্রভু আর দ্রাবিড়ের দেয়া এসব আজগুবি শিক্ষা শুনে ইদায়াও সরল মনে সব বিশ্বাস করে ফেলত। ছোটবেলার জীবনে ইদায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার প্রথম প্রেম, তার ফার্স্ট ওয়ান সাইডেড লাভ। আর সেই মানুষটি ছিল তার ইংরেজি শিক্ষিকা গীতা ম্যাম। ইদায়ার ছোট্ট মনে তখন গীতা ম্যামকে ঘিরেই তৈরি হয়েছে এক অদ্ভুত ভালো লাগা। ম্যামকে দেখলেই ইদায়ার আচরণ বদলে যেত, আর বন্ধুরা সুযোগ পেলেই তাকে এসব ব্যাপারে শিক্ষা দিতে ছাড়ত না। ইদায়া, প্রভু আর দ্রাবিড় একই ক্লাসে পড়তো, আর তাদের থেকে এক ক্লাস উপরে পড়তো সচিন। বয়সে একটু বড় হওয়ায় সচিন যেন তাদের কাছে বড় ভাইয়ের পাশাপাশি শিক্ষকের ভূমিকাও পালন করত। জীবনের নানা বিষয়ে নিজের মতো করে জ্ঞান দেওয়ার দায়িত্ব যেন সে নিজেই নিয়ে নিয়েছিল। একদিন টিভিতে তারা নায়ক নায়িকাকে কিস করতে দেখে সচিনকে জিজ্ঞেস করে যে আচ্ছা, কিস করলে কি বাচ্চা হয়? সচিন তখন তাদের এই বিষয়ে নিজের মতো করে বেশ জ্ঞান দিয়ে দেয়, আর সেই জ্ঞান তিন বন্ধুর মাথায় এমন ভাবে ঢুকে যায় যে পর থেকে তারা আশেপাশের সবকিছুকেই সেই জ্ঞান দিয়ে বিচার করতে শুরু করে। এরপর চলে আসে স্কুলে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার দিন। গীতা ম্যাম যেহেতু ইদায়াকে প্রতিযোগিতায় অংশ নিতে বলেছে, তাই তার কথা অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না। তবে ইদায়া একা যাবে না, তাই নিজের নামের সঙ্গে সে প্রভু আর দ্রাবিড়েরও নাম দিয়ে দেয়। অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে। ইদায়া নীল আর্মস্ট্রং সেজে স্পেসের পোশাক পরে সাজগোজ করে অনুষ্ঠানে হাজির হয়, কিন্তু মঞ্চে ওঠার আগেই প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে সে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় গীতা ম্যাম। সে ইদায়াকে সাহস দেয়,
আর বেশ ভালোভাবে পারফর্ম করতে বলে। গীতা ম্যামের কথায় আত্মবিশ্বাস ফিরে পায় ইদায়া। এরপর মঞ্চে উঠে বেশ ভালোভাবেই নিজের পারফরমেন্স শেষ করে। পারফরমেন্স শেষ হতেই গীতা ম্যাম আনন্দে ছুটে এসে ইদায়ার গালে একটা কিস করে। ব্যাস, এরপর আর ইদায়াকে কে পায়? সচিনের কাছ থেকে পাওয়া সেই অদ্ভুত জ্ঞান মাথায় নিয়ে ইদায়া এবার মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছে যায়। তার ধারণা হয় গীতা ম্যাম যেহেতু তাকে কিস করেছে, তাই এবার হয়তো গীতা ম্যাম প্রেগনেন্ট হয়ে যাবে। বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ইদায়া তার মামাকেও জিজ্ঞেস করে বসে, কিন্তু এমন প্রশ্ন শুনে মামা তাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তবুও ইদায়ার সন্দেহ কাটে না। সে বিষয়টা প্রভু আর দ্রাবিড়কেও জানিয়ে দেয়। এরপর 3 বন্ধু মিলে শুরু করে এক অদ্ভুত মিশন। প্রতিদিন গীতা ম্যামের দিকে নজর রাখা হয়। তাদের তো একটাই উদ্দেশ্য, গীতা ম্যামের পেট আস্তে আস্তে বড় হচ্ছে কিনা সেটা খুঁজে বের করা। কারণ ইদায়ার দৃঢ় বিশ্বাস গীতা ম্যাম যেহেতু তাকে কিস করেছে, তাই যে কোনো দিন তার পেট বড় হয়ে যাবে। আর হয়ও তাই, গীতা ম্যাম প্রেগনেন্ট হয়ে যায়। ইদায়ার বিশ্বাস সত্যি হয়। ম্যামের প্রতি তার দায়িত্বও যেন দিন দিন বেড়ে যায়। ইদায়া তো সবসময় গীতা ম্যামের দিকেই নজর রাখতে শুরু করে। ম্যামের কোনো জিনিস বহন করার প্রয়োজন হলে নিজেই সেটা নিয়ে নেয়। গরম লাগলে পাশে দাঁড়িয়ে বাতাস দেয়। এমনকি গীতা ম্যামের যেন কোনো অসুবিধা না হয় সেদিকেও সারাক্ষণ নজর রাখে। একদিন রাতে প্রচন্ড ঝড় শুরু হয়। ইদায়ার তখন খুব ভয় হতে থাকে। এই অবস্থায় যদি গীতা ম্যাম আর তার অনাগত সন্তানের কিছু হয়ে যায়। তাই সে প্রভু আর দ্রাবিড়কে সঙ্গে নিয়ে দ্রুত গীতা ম্যামের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে গীতা ম্যামের লেবার পেইন উঠে গেছে। তাই ইদায়ার এক মুহূর্তও দেরি করে না, বন্ধুদের সঙ্গে নিয়ে একটা অটো ধরে দ্রুত গীতা ম্যামকে হাসপাতালে নিয়ে যায়। সময় মতো হাসপাতালে পৌঁছানোর কারণে শেষ পর্যন্ত গীতা ম্যাম সুস্থভাবে সন্তানের জন্ম দেয়। এতে তো ইদায়ার আনন্দের কোনো সীমাই থাকে না। তার মনে হতে থাকে বাবা হিসেবে নিজের দায়িত্ব সে সফলভাবেই পালন করতে পেরেছে। এদিকে যে ট্যাক্সি ড্রাইভার তাদের হাসপাতালে নিয়ে এসেছিল সেও তাদের সঙ্গে থাকতে চায়। এমনকি তাদের বাবা মায়েরা চিন্তা করবে বলেও ভয় দেখায়। কিন্তু ইদায়া কিছুতেই সেখান থেকে যেতে চায় না। তার মনে তখন একটাই চিন্তা, সে তো এখন সন্তানের বাবা। বুঝুন অবস্থা। ইদায়ার এসব কথা শুনে ট্যাক্সি ড্রাইভার আর নিজেকে সামলাতে পারে না। সে হেসেই ফেলে, কারণ তারও মনে পড়ে যায় স্কুলে পড়ার সময় প্রায় সবার জীবনেই এমন একটা টিচারের প্রতি প্রেম থাকে, যেটা তারও ছিল। গল্প শুনতে শুনতে বর্তমানে বিমানে থাকা সুরিয়া এবার হেসে কুটি কুটি। তবে কিছুক্ষণ পর সে বলে, এই প্রেম তো শেষ পর্যন্ত টিকলোই না। এবার এমন একটা প্রেমের গল্প শোনানো হোক যেটা সত্যিই টিকে গেছে। এরপর গল্পের দৃশ্য চলে যায় ইদায়ার কলেজ জীবনে। 2006 সালে কলেজে ইদায়া, দ্রাবিড় আর প্রভু একই জায়গায় পড়াশোনা করত। কিন্তু প্রভুরা একটা বিষয় কিছুতেই বুঝতে পারত না, ইদায়া যেন প্রতিদিন কোথায় উধাও হয়ে যায়। প্রায় প্রতিদিনই জোজো নামের এক ছেলে এসে ইদায়াকে নিয়ে যায়। দেখতে অনেকটা গুন্ডার মতো। জোজো এলেই ইদায়া তার সঙ্গে বেরিয়ে পড়ে। তারপর কোথায় যেন দুজন হাওয়া হয়ে যায়। বাড়িতে থাকুক কিংবা কলেজে, নিয়মটা একই। জোজো আসে ইদায়াকে নিয়ে যায়, আর তারপর দুজন কোথায় যায় তার কোনো হদিস পাওয়া যায় না। অবশেষে জানা যায় জোজো আর ইদায়া আসলে টেনিস খেলতে যায়। আর সেই টেনিস কোর্টে ইদায়ার নজর আটকে গেছে এক মেয়ের উপর। মেয়েটাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। এরপর থেকে বারবার ইদায়া ওই মেয়েটির সঙ্গে নিজের মনের কথা বলার চেষ্টা করতে থাকে। কিন্তু যতবারই সামনে গিয়ে সে কিছু বলতে চায়, ততবারই যেন মুখের কথা মুখেই আটকে যায়। শুধু টেনিস ক্লাসে না, কোচিং এও তাদের দেখা হতে থাকে। মেয়েটিকে সে যতটা পছন্দ করে, তার সামনে গিয়ে নিজের ভালো লাগার কথাটা বলার সাহস ততটাই কমে যায়। এদিকে একদিন জোজো যখন ক্লাসে ঘুমিয়ে পড়ে, তখন স্যার তার সাথে বেশ রাগারাগি করে। এরপর তাকে বোর্ডে গিয়ে একটা অঙ্ক সলভ করতে বলে। সবার ধারণা হয় সে পারবে না। সবাই ধরেই নিয়েছিল জোজো বোধহয় পড়াশোনায় একেবারেই ভালো নয়। কিন্তু দেখা যায় জোজো তার উত্তর একেবারে ঠিকঠাক দিয়ে দেয়। তখন প্রভু আর দ্রাবিড় বুঝতে পারে যে জোজো আসলে এতটাও খারাপ ছাত্র নয়, বরং এতদিন সবাই তাকে ভুল বুঝে এসেছে। ইদায়ার সাথে সাথে জোজোকে নতুন করে চিনতে শুরু করে প্রভু আর দ্রাবিড়। ধীরে ধীরে চারজনের মধ্যে ভালো বন্ধুত্বও হয়ে যায়। এরই মধ্যে কলেজ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়। সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য রিলিফ সংগ্রহ করা হবে। প্রথমে ইদায়া, প্রভু আর দ্রাবিড় কেউই এই কাজে খুব একটা আগ্রহ দেখায় না। কিন্তু পরে যখন তারা জানতে পারে যে রিলিফ সংগ্রহ করতে তাদের মেয়েদের স্কুলে যেতে হবে, আর সেই স্কুলেই রয়েছে স্যাম, তখন তিনজনের আগ্রহ একেবারে বেড়ে যায়। 3 বন্ধু আর দেরি করে না। তারা রিলিফ সংগ্রহ করতে স্যামের স্কুলে পৌঁছে যায়। স্কুলে ঢুকেই অবশ্য তাদের মূল উদ্দেশ্য হয়ে যায় স্যামকে খুঁজে বের করা। শেষ পর্যন্ত তারা স্যামের ক্লাসরুমে পৌঁছে যায়, আর সেখান থেকেই চাঁদা তোলার কাজ শুরু করে। তবে রিলিফ সংগ্রহের অজুহাতে স্যামের সঙ্গে দেখা করার এই সুযোগ যে ইদায়ার প্রেমের গল্পকে আরো এক ধাপ এগিয়ে দিবে, সেটা তখনও কেউ জানতো না। এরপর ধীরে ধীরে ইদায়া আর স্যামের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কখনো কোচিং এ, কখনো টেনিস খেলতে গিয়ে বিভিন্ন জায়গায়
তাদের দেখা হতে থাকে। একদিন হঠাৎ স্যাম এসে ইদায়াকে জানায় তার জন্মদিন সামনে, খুব বেশি মানুষকে সে দাওয়াত দিচ্ছে না, তবে ইদায়া যেন অবশ্যই আসে। এই কথা শুনে ইদায়ার আনন্দের আর কোনো সীমা থাকে না। তার মনে হয় এত কম মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে, তার মধ্যেও তাকে আলাদা করে বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই স্যামের কাছে সে বিশেষ কেউ। ইদায়ার পর ঠিক করে জন্মদিনে স্যামকে এমন একটা উপহার দিবে যা সে সারা জীবন মনে রাখবে। সে একটা সিডিতে স্যামের পছন্দের সব গান ভরে নেয়। যারা 90 দশকের তারা খুব ভালো করেই জানে যে একটা সিডির কতটা ক্রেজ ছিল সেই সময়। শুধু গান দিয়েই অবশ্য ইদায়ার কাজ শেষ হয় না, নিজের মনের কথাগুলোও সে সিডির কভারে লিখে ফেলে। এরপর সেই সিডি নিয়ে স্যামের জন্মদিনের পার্টিতে হাজির হয়। সেখানে পৌঁছানোর পর স্যাম সবাইকে জুস খেতে দেয়। সবাই মিলে গল্প করতে থাকে আর বেশ হাসাহাসি করতে থাকে। ইদায়াও সুযোগ বুঝে বারবার স্যামের দিকে তাকাতে থাকে। অবশেষে কেক কাটার সময় চলে আসে, কিন্তু ঠিক তখনই ঘটে একেবারে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ সেখানে আরেকজন স্যাম এসে দাঁড়ায়। এক মুহূর্তে পুরো পরিবেশ থমকে যায়। ইদায়া হতভম্ব, তার বন্ধুরাও হতভম্ব, এমনকি সেখানে থাকা সবাইও বুঝতে পারছে না আসল ঘটনা কি। কিছুক্ষণ পরই রহস্যের সমাধান হয়। জানা যায় এই স্যাম আসলে একা নয়, তার একজন যমজ বোনও রয়েছে। দুজনের নাম সামান্তা ও সামুক্তা, কিন্তু দুজনকেই সবাই স্যাম নামে ডাকে। আর সবচেয়ে বড় সমস্যা হলো একজন ইদায়ার সঙ্গে কোচিং এ যায় আর অন্যজন যায় টেনিস ক্লাসে। অর্থাৎ এতদিন ইদায়া যে স্যামের প্রেমে পড়েছে বলে ভেবেছিল, আসলে সে একজনকে না, দুজনকেই আলাদা আলাদা ভাবে পছন্দ করে ফেলেছে। এবার তো ইদায়া পড়ে যায় ভীষণ বিপদে। তার হাতে থাকা সিডিটা এবার সে কাকে উপহার দেবে? আর সবচেয়ে বড় কথা, এই দুই যমজ বোনের মধ্যে কাকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে বেছে নিবে? এদিকে ইদায়া তো এমনিতেই নার্ভাস হয়ে গেছে, তার উপর সামান্তার তার বন্ধুরা তাকে ডেকে জিজ্ঞেস করে সে কি তাদের দুজনকে চিনতে পারে। একজনের সঙ্গে সে কোচিং এ পড়ে আর অন্যজনের সঙ্গে টেনিস ট্রেনিং এ যায়, কিন্তু বেচারা ইদায়া তখন কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না। দুই যমজ বোনকে একসঙ্গে দেখে তার মাথা তো পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত কোনো উত্তরই দিতে পারে না সে। এই ঘটনায় ইদায়ার মন একেবারে ভেঙে যায়। তবে শুধু ইদায়াই নয়, একই সময়ে জোজোর মনও ভেঙে যায়, কারণ জোজো যেই স্যামের বান্ধবীকে পছন্দ করত, পরে জানা যায় তারও একজন বয়ফ্রেন্ড রয়েছে। ফলে দুই বন্ধু একেবারে ভাঙা মন নিয়ে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় জীবনে আর কোনোদিন প্রেমে পড়বে না। কিন্তু এত সহজে কি আর প্রেম থেকে পালানো যায়? বর্তমানে সুরিয়া তখন ইদায়াকে প্রশ্ন করে এত কিছুর পরও সে আবার কিভাবে নতুন করে প্রেমে পড়লো। এই প্রশ্ন শুনে ইদায়া তার জীবনের পরের প্রেমের গল্প বলতে শুরু করে। ঘটনা 2011 সালের। তখন ইদায়া তার বন্ধুরা কলেজে পড়ে, অনার্স লেভেলে আর কি। সেই সময় ভারত 1983 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠে। ক্রিকেট নিয়ে তখন পুরো ভারতেই উৎসবের পরিবেশ। ইদায়ার মামা তো নিজের বাড়ির ছাদে বড় স্ক্রিন লাগিয়েছিল যাতে সবাই একসঙ্গে খেলা দেখতে পারে। এলাকার মানুষজন তখন একে একে সেখানে জড়ো হতে থাকে। সবাই মিলে খেলা দেখতে দেখতে আনন্দে মেতে ওঠে। এক সময় সেখানে এসে হাজির হয় এলাকার ওয়ার্ড কাউন্সিলরও, কিন্তু সেখানে এসে প্রথমেই সে বেশ রাগারাগি শুরু করে। এত বড় আয়োজন করা হয়েছে অথচ তার কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, এটাই তার অভিযোগ। তবে কিছুক্ষণ পর তাকেও বসে খেলা দেখতে বলা হয়। কাউন্সিলরও শেষ পর্যন্ত সেখানে বসে পড়ে আর মদ খেতে শুরু করে। ইদায়ার মামা তাকে নিষেধ করে, কারণ সেখানে নারী ও শিশুরাও রয়েছে। কিন্তু কাউন্সিলর কারো কথা শোনে না, উল্টো গালাগালি শুরু করে দেয়। এক সময় ভারতীয় খেলোয়াড়দের নিয়েও সে গালাগাল করতে শুরু করে। কিন্তু যখন ধোনি ব্যাটিং করতে নামে তখন আর ইদায়া নিজেকে সামলাতে পারে না, কারণ সে ধোনির সবচেয়ে বড় ফ্যান। কাউন্সিলরের মুখে ধোনিকে নিয়ে বাজে কথা শুনে ইদায়ার মাথায় আবার খুব গরম হয়ে যায় আর শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। একদিকে মাঠে ধোনি একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকে আর অন্যদিকে ইদায়া ওয়ার্ড কাউন্সিলরের গুন্ডাদের একের পর এক পিটিয়ে যেতে থাকে। মারামারির এক পর্যায়ে ইদায়ার চোখে প্রচন্ড আঘাত লাগে, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এর কিছুক্ষণ পরই জ্ঞান ফেরে ইদায়ার। চোখ খুলতেই তার সামনে সে দেখতে পায় এক সুন্দরী মেয়েকে। মেয়েটিকে দেখেই ইদায়ার সকল প্রতিজ্ঞার বাঁধ ভেঙে যায়। সে তো ভেবেছিল সে আর প্রেম করবে না, কিন্তু সে তো প্রথম দেখাতেই এই মেয়েটির প্রেমে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই টেলিভিশনে ধোনি মেরে বসে সেই বিখ্যাত উইনিং শট। ইদায়া যেন একই সঙ্গে দুটো জিনিস দেখতে পায়, দেশের জয় আর নিজের জীবনের নতুন ভালোবাসা। তবে মেয়েটির দিকে তাকাতেই সে বুঝতে পারে যে ওই মুহূর্তে ধোনির উইনিং শটের থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেয়েটির মুখ। তো এরপর সেখানে এসে হাজির হয় সচিন, সেই সচিন যে স্কুলে ইদায়া তার বন্ধুদের থেকে এক ক্লাস উপরে পড়তো। ছোটবেলায় যে সচিন তাদের নানা রকম জ্ঞান দিত, এমনকি কিস করলে বাচ্চা হয় কিনা সেই নিয়েও জ্ঞান দিয়েছিল, সেই সচিনই এখন ডাক্তার।
সচিনকে ডাক্তার হিসেবে দেখে সবাই মিলে মজা করতে থাকে যে যেই ছেলে একসময় বলতো এসব করলেই মানুষ প্রেগনেন্ট হয়ে যায়, সেই ছেলেই আজ সত্যিকারের ডাক্তার। কিন্তু এসব মজা ঠাট্টার কিছুই তখন ইদায়ার মাথায় ঢুকছে না। তার মাথায় তখন শুধু একজনই ঘুরছে, ডাক্তার আমুদা। যে মেয়েটিকে চোখ খোলার পর প্রথম দেখেছিল সেই মেয়েটি ইতিমধ্যে ইদায়ার মনে নতুন করে প্রেমের জন্ম দিয়ে ফেলেছে। সচিন আমুদা আর তার গার্লফ্রেন্ড লাডোর সাথে ইদায়ার পরিচয় করিয়ে দেয়। তখন ইদায়ার সঙ্গে আমুর কথা বলার সুযোগ আর হয়ে ওঠে না, তাই সুস্থ হয়ে ইদায়া আর একদিন যায় আমুদার সাথে দেখা করতে। তখনই সেখানে এক প্রেগনেন্ট মহিলা চলে আসে, যার লেবার পেইন উঠেছে। পরিস্থিতি দেখে ইদায়ার এক মুহূর্ত দেরি করে না, মহিলাকে কোলে তুলে নেয় আর দ্রুত হাসপাতালের ভেতর নিয়ে যায়। দৃশ্যটা দেখে সেখানে থাকা সবাই ভুল বুঝে বসে। তাদের মনে হয় মেয়েটি হয়তো তার স্ত্রী আর ইদায়াই তার স্বামী, কারণ স্বামী যেভাবে স্ত্রীকে কোলে তুলে দৌড়ে হাসপাতালে নিয়ে যায়, এই দৃশ্যটাও ঠিক তেমনই ছিল। এরপর মহিলাকে ডেলিভারি স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। ইদায়া বাইরে দাঁড়িয়ে থেকে উদ্বিগ্নভাবে সবকিছু দেখতে থাকে। নার্স তখন টেনে তাকে ভেতরে নিয়ে যায় তার স্ত্রীর সঙ্গ দেওয়ার জন্য। এত কিছু ঘটে যাওয়ার পরও শেষ পর্যন্ত ইদায়ার আর আমুর সঙ্গে নিজের মনের কথা বলার সুযোগ হয় না। মনের কথাটা আবারও বুকের ভেতরেই থেকে যায়। যাক, এরপরই তারা বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সবাই যখন ড্রিঙ্ক করতে করতে গল্প করছিল, তখন তার মাথায় ঘুরছিল আমুদা অর্থাৎ আমুর কথা। সেই সময় লাডু সচিনকে ফোন করে আর জানায় তারা বিপদে পড়েছে, দ্রুত সেখানে আসতে হবে। এই কথা শুনে ইদায়ার বাকিরা সেখানে চলে যায় আর গিয়ে দেখে লাডু ড্রিঙ্ক করে গাড়িতে বসেছিল, তাই পুলিশ তাদেরকে আটক করেছে। যদিও গাড়িটা চালাচ্ছিল আমু, তবুও পুলিশ আমুকেও নানান প্রশ্ন করতে থাকে। পরিস্থিতি বুঝে ইদায়া দ্রুত সেখানে পৌঁছে যায়। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে গাড়ির ড্রাইভার আমু ড্রিঙ্ক করেনি, লাডু ড্রিঙ্ক করেছিল, তাই গাড়ি চালানোর সময় আমুর কোনো দোষ ছিল না। ইদায়া অনেক বুঝিয়ে পরিস্থিতি সামলে নেয়। পুলিশও বুঝতে পারে গাড়ি চালানোর ক্ষেত্রে আমুর কোনো দোষ ছিল না। এরপর ইদায়া লাডু আর আমুকে সঙ্গে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। লাডু ঘুমিয়ে গেলে ইদায়া আর আমু একসঙ্গে চা বানিয়ে খাওয়ার সিদ্ধান্ত নেয়। চা খেতে খেতে রেডিওতে গান চলতে থাকে। পরিবেশটাও বেশ সুন্দর হয়ে ওঠে। চা তৈরি হওয়ার পর ইদায়া গর্ব করে বলে সে নাকি পৃথিবীর সেরা চা বানিয়েছে, কিন্তু এক চুমুক দিতেই আসল সত্যিটা বেরিয়ে আসে। চায়ে তো চিনিই দেওয়া হয়নি। এটা নিয়ে দুজনেই হেসে ফেলে। এদিকে গান শুনতে শুনতে গল্প করতে করতে আর হাসি ঠাট্টায় সেদিনের রাতটা বেশ আনন্দেই কেটে যায়। এরপর ধীরে ধীরে ইদায়া আর আমুর বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। শুধু তারা দুজনই নয়, ইদায়া, আমু, লাডু আর তাদের বাকি বন্ধুরা সঙ্গে তাদের গার্লফ্রেন্ডরাও মিলে একটা বড় বন্ধুত্বের গ্রুপ তৈরি করে ফেলে। সবাই একসঙ্গে আড্ডা দেয়, গল্প করে, গান গায় আর যেখানে সেখানে ঘুরতে চলে যায়। এভাবেই হাসি আনন্দের মধ্যে সময় কেটে যেতে থাকে। এক সময় চলে আসে আমুর গ্রাজুয়েশনের দিন। এতদিনের পড়াশোনা শেষ করে আমু এবার ডাক্তার হয়ে যায়। এই সাফল্যে সে যেমন খুশি, তেমনি তার বন্ধুরাও ভীষণ আনন্দিত। সেদিন লাডু বারবার ইদায়াকে বলতে থাকে এবার আর দেরি না করে আমুকে প্রপোজ করে ফেলতে হবে, কিন্তু ইদায়া কিছুতেই সাহস পায় না। সে বলে সঠিক সময় এলেই আমুকে নিজের মনের কথা জানাবে সে। লাডু তখন তাকে সতর্ক করে আর বলে সঠিক সময়ের অপেক্ষা করতে করতে যেন এমন না হয় যে সুযোগটাই চলে যায়। তার মতে এখনই প্রপোজাল না করলে হয়তো আর কখনোই বলা হবে না। এরপর আসে আমুর গ্রাজুয়েশনের অনুষ্ঠান। সেখানে আমুর বাবাও উপস্থিত ছিল। এক পর্যায়ে সবাই আমুর কাছে জানতে চায় গ্রাজুয়েশনের পর সে কি করবে। আমু তখন জানায় সে সবার মতো বিদেশে যেতে চায় না, বরং চেন্নাইতেই থেকে নিজের ক্যারিয়ার গড়তে চায়। এদিকে ইদায়ার সঙ্গে গল্প করার সময় আমুর বাবা তাকে বলে আমু বন্ধুদের সঙ্গে এভাবে সময় কাটাচ্ছে, সবাইকে নিয়ে আনন্দ করছে, এটা তার খুব ভালো লাগে। তবে সে একটা বাস্তব কথাও বলে এখন সবাই একসঙ্গে আছে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার জীবন বদলে যাবে। এক সময় প্রত্যেকে নিজের নিজের পথ তৈরি হবে, আর তখন হয়তো এই বন্ধুত্বের দলটাও আর আগের মতো একসঙ্গে থাকবে না। কথাটা ইদায়ার মনে গভীরভাবে দাগ কাটে, কারণ সে বুঝতে পারে সময় যত দ্রুত চলে যাচ্ছে আমুকে নিজের মনের কথাটা বলার সময়ও ততটাই ফুরিয়ে আসছে। সেদিন রাতে ইদায়াদের বাড়িতে বড়সড় পার্টির আয়োজন করা হয়। সবাই মিলে আনন্দ করতে থাকে, গান বাজনাও চলে, হাসি ঠাট্টায় পুরো বাড়ি জমজমাট হয়ে ওঠে। কিন্তু এত আনন্দের মাঝেও ইদায়ার মাথায় ঘুরতে থাকে একটাই চিন্তা, আজ কি সে আমুকে নিজের মনের কথা বলতে পারবে? বন্ধুরা বারবার তাকে সাহস দিতে থাকে, তাকে বুঝিয়ে বলে যে এতদিন ধরে অপেক্ষা করছিস, আর অপেক্ষা না করে আজই আমুকে প্রপোজ করে দে। ইদায়াও ঠিক করে যেভাবেই হোক আজ সে আমুকে নিজের ভালোবাসার কথা জানাবে। কিন্তু সুযোগ পেয়েও শেষ পর্যন্ত ইদায়া কিছুতেই কথাটা বলতে পারে না। দৃশ্য চলে যায় পরদিন। আমু যখন বাড়ি ফেরার জন্য বের হয়, তখন লাডু আবার ইদায়াকে বলে এবার অন্তত আমুকে একা পেয়ে নিজের মনের কথা বলে ফেলতে। ইদায়া তখন সাহস করে আমুর সঙ্গে একা একা কথা বলার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে মনে মনে সাজিয়ে ফেললেও কথা
কথাগুলো সে আর বলতে পারে না। আমুর সামনে দাঁড়াতেই সে আবারও নার্ভাস হয়ে যায়। মুখ খুলেও শেষ পর্যন্ত ভালোবাসার কথাটা বলা হয় না। অন্যদিকে রাস্তায় একটা স্লট মেশিন দেখা যায়, যেখানে টাকা দিলে নিজের ভাগ্য সম্পর্কে জানা যাবে। আমু তখন কৌতূহলবশত সেখানে গিয়ে নিজের ভাগ্যে কি লেখা আছে সেটা জানতে চায়। এরপর সে ইয়াদা আর নিজের ভাগ্য দেখতে বলে। ইদায়া প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত আমুর কথায় সেও নিজের ভাগ্য সম্পর্কে জানতে রাজি হয়। দুজনেই আলাদাভাবে নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে পারে, কিন্তু কেউই অন্যজনকে জানায় না যে তাদের ভাগ্যে সেদিন কি লেখা হয়েছিল। এদিকে ধীরে ধীরে বিদায়ের সময় চলে আসে। বন্ধুরা একে একে নিজেদের পথে রওনা হতে শুরু করে। ইদায়া আর আমু একে অপরের দিকেই তাকিয়ে থাকে। দুজনের মনেই অনেক কথা, কিন্তু কেউই মুখে কিছু বলতে পারে না। ভালোবাসার কথাটা না বলেই শেষ হয়ে যায় সেই মুহূর্ত। আর দুজনের ভাগ্যে সেদিন ঠিক কি লেখা ছিল সেটাও থেকে যায় অজানা। এরপর ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ইদায়া তাকে বলে নিয়মিত পানি খেতে হবে আর নিজের যত্ন নিতে হবে, এসব যেন সে না ভোলে। কিন্তু এত কিছু বলার পরও সে ভালোবাসার কথা আর বলতে পারে না। আমুকে নিয়ে এরপর ট্রেন চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বন্ধুদের মধ্যেও দূরত্ব তৈরি হতে শুরু করে। ইদায়ার সঙ্গেও আমুর আর কোনো যোগাযোগ হয় না। দেখতে দেখতে বহুদিন কেটে যায়। ইদায়া এখন নিজের জীবনে সফল, কেননা সে তার আর তার মামার স্বপ্নের চ্যানেল সফলভাবেই খুলতে পেরেছে। এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে। তাদের বন্ধু দ্রাবিড় বিয়ে করেছে, সচিন আর লাডোর ব্রেকআপ হয়ে গেছে। তো এর মধ্যে একদিন দেখা যায় তাদের পুরনো বন্ধুদের একজন সবার সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় তার বিয়ে ঠিক হয়েছে। সচিন তুলসী নামের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান হবে মাদুরাইয়ে। তাই সচিন সবাইকে বিয়েতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায়। খবরটা শুনে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ বহুদিন পর আবারও পুরো বন্ধু মহলের সঙ্গে একসঙ্গে দেখা হবে। পুরনো আড্ডা, হাসি ঠাট্টা সবকিছু আবারও ফিরে আসবে। সবাই বিয়ের জন্য এরপর শপিং শুরু করে দেয়। কে কি পোশাক পরবে, কিভাবে যাবে, এসব নিয়েই চলতে থাকে নানান পরিকল্পনা। অবশেষে নির্দিষ্ট দিন চলে আসে। সবাই মাদুরাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয় আর বিমানবন্দরে পৌঁছে যায়। এরপর মাদুরাই বিমানবন্দরে নামার পরই ইদায়ার ফোন বেজে ওঠে। তাকে ফোন করেছে এক মন্ত্রী। তাদের চ্যানেলে ওই মন্ত্রীকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়, তাই নিয়ে মন্ত্রী তাকে হুমকি ধামকি দেয়। তবে ইদায়া এসবে পাত্তাই দেয় না। এরপর কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার ইদায়াকে নিতে চলে আসে, কিন্তু গাড়িতে উঠেই ইদায়া আর একটা চমক পায়। গাড়িতে আরেকজন আছে, সে হলো সামান্থা। সামান্থা কোনের আত্মীয়। সামান্থার সঙ্গে এতদিন পর দেখা হয়ে যাওয়ায় ইদায়াও অবাক হয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে সে জানতে পারে সামান্থা এখন নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছে, আর তার যমজ বোন সামুক্তা সে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকে। তো দুজন এরপর কথা বলতে বলতে বিয়ের অনুষ্ঠানের দিকে রওনা দেয়। প্রথমে ইদায়া খুব একটা কথা বলতে চাইছিল না, কিন্তু সামান্তাই নিজ থেকে তার সঙ্গে কথা শুরু করে। এই সময় সচিনের ফোন আসে। সচিন জানায় লাডো তার বিয়েতে আসছে। সে প্রচন্ড ক্ষেপে আছে। ইদায়া যেন তাকে শান্ত করে। ইদায়া তখন রাস্তা থেকে লাডোকে পিক করে আর তাকে শান্ত করার চেষ্টা করে, আর বোঝায় সচিনের বিয়ের অনুষ্ঠান নষ্ট না করে শান্ত থাকতে। কিন্তু লাডো তখন এতটাই উত্তেজিত যে কিছুতেই সে আর শান্ত হতে চায় না। এক পর্যায়ে লাডো চিৎকার চেঁচামেচি শুরু করলে ইয়াদা তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে সামান্তা, আর এই বিষয়টা ভুল বুঝে নেয়। তার মনে হয় ইদায়ার জীবনে হয়তো এখন এই মেয়েটা রয়েছে। তারপর লাডো, সামান্তা আর ইদায়া আবারও বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ইদায়া সচিনকে জিজ্ঞেস করে যে সে লাডোকে কেন বিয়েতে ইনভাইট করেছে। সচিন বলে সে যখন ড্রিঙ্ক করে হুঁশে ছিল না, তখন সে নিজে লাডোকে ফোন করে বিয়েতে আসতে বলেছিল। এখন লাডো এভাবে ঝামেলা শুরু করবে সেটা সে কিভাবে জানবে? তারা কি করবে সেটা নিয়ে সবাই যখন চিন্তা করছে, ঠিক তখনই লাডো সেখানে এসে হাজির হয় আর এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। লাডো জানা এখানে সবাই বিয়ে খেতে এসেছে আর সে নিজের ভালোবাসা হারানোর কষ্ট শেষ হয়ে যাচ্ছে। ইদায়া তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাডো তখন কারো কথাই শুনতে রাজি হয় না। এক পর্যায়ে সে ইদায়ার দিকে তাকিয়ে বলে সে ইদায়ার মতো নয়, যে নিজের মনের ভালোবাসা নিজের মনেই চেপে রাখবে। সে যদি কাউকে ভালোবাসে তাহলে সে ভালোবাসার জন্য লড়াই করবে, নিজের মনের কথা বলতে ভয় পাবে না। লাডোর কথায় তখন ইদায়া চুপ করে যায়, কারণ কথাগুলো যেন সরাসরি তার নিজের জীবনের দিকেই ইঙ্গিত করছে। এত বছর ধরে আমুকে ভালোবাসলেও নিজের মনের কথাটা সে কখনো বলতে পারেনি। এরপর সচিন লাডোকে শান্তভাবে বোঝাতে শুরু করে। সে বলে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক দিন আগে। এতদিন সে অপেক্ষা করেছে, কিন্তু এখন সে নতুন করে জীবন শুরু করতে চায়। আর যদি লাডো এই বিয়েটা থামাতে চায় তাহলে শুধু তাদের দুজনের জীবনই নয়, দুই পরিবারের মানুষের মনও ভেঙে যাবে। শেষ পর্যন্ত সচিন লাডোকে বলে সে যদি সত্যিই চায় যে আজকের বিয়ে বন্ধ হয়ে যাক তাহলে সে সেটাই করবে। কথাটা শুনে লাডো আর কিচ্ছু বলতে পারে না। যে মানুষটা এতক্ষণ চিৎকার করে নিজের ভালোবাসার জন্য লড়াই করার কথা বলছিল, সেই লাডোই এবার চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে শুধু অশ্রু
ঝরতে থাকে। লাডো বুঝে যায় এই পরিস্থিতিতে তার আর কিচ্ছু করার নেই, তাই সে চুপ করে যায়। এতক্ষণ যে মানুষটা নিজের ভালোবাসার জন্য লড়াই করার কথা বলছিল, এবার সে নীরবে দাঁড়িয়ে থাকে। এদিকে এতক্ষণকার ঝগড়াঝাটি দেখে স্যাম ইদায়ার কাছে আসে আর জিজ্ঞেস করে, লাডো কি তাহলে তার গার্লফ্রেন্ড না? ইদায়া হেসে জানায়, না, লাডো তার গার্লফ্রেন্ড নয়। এরপর সুন্দরভাবে সচিনের বিয়ের অনুষ্ঠান শেষ হয়। পুরো বিয়েতে সবাই মিলে প্রচুর আনন্দ করে। পুরনো বন্ধুরা একসঙ্গে হয়ে আবারও আগের মতো হাসি ঠাট্টায় মেতে ওঠে। বিয়ের রাতেই হঠাৎ ইদায়া লক্ষ্য করে স্যাম যেন লুকিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে। ইদায়া তাকে জিজ্ঞেস করতেই স্যাম জানায়, তাদের পুরনো কোচিং এর কাছে যে পানিপুরিওয়ালা বসতো, হঠাৎ তার সেখানকার পানিপুরি খেতে খুব ইচ্ছা করছে। ইদায়াও আর না করে না, স্যামের সঙ্গে সাথে সাথে বেরিয়ে পড়ে। দুজন গিয়ে সেই পুরনো পানিপুরিওয়ালার কাছ থেকে প্রচুর পানিপুরি খায়। এরপর তারা চলে যায় তাদের সেই পুরনো কোচিং এর কাছে। পুরনো জায়গায় পা রাখতেই দুজনের মনে একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসতে থাকে। এক সময় তারা সেই পুরনো বেঞ্চটি খুঁজে পায় যেখানে নিজেদের নাম খোদাই করে রেখেছিল তারা। সেই নামগুলো দেখে দুজনেই পুরনো দিনের কথা মনে করে হাসতে থাকে। নিজেদের স্কুল কলেজের দিন, বন্ধুদের কথা আর সেই সময়ের ছোট ছোট ঘটনাগুলো নিয়ে গল্প করতে করতে যে কখন গভীর রাত হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। অবশেষে দুজন ফিরে আসে যার যার জায়গায়। ইদায়া আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। হঠাৎ একদিন সচিনের ফোন আসে। ফোনে সচিন জানায় সে এখন বিমানবন্দরে রয়েছে। ইদায়া অবাক হয়ে জানতে চায়, বিমানবন্দরে কেন? জানা যায় স্যাম আমেরিকা চলে যাচ্ছে আর তারা তাকেই সি অফ করতে এসেছে। কথাটা শুনে ইদায়া একেবারে চমকে ওঠে, কারণ এতদিন পর যখন মনে হচ্ছিল হয়তো এবার তাদের সম্পর্কটা নতুন কোনো দিকে এগোতে পারে, ঠিক তখনই স্যাম আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্যামের আমেরিকা চলে যাওয়ার কথা শুনে ইদায়া সঙ্গে সঙ্গে তার বন্ধুদের সবকিছু জানায়। সে স্বীকার করে সে এখনো স্যামকে ভালোবাসে। ইদায়া বলে একবার স্যামকে হারিয়ে ফেলেছে সে, এখন এত বছর পর স্যামের সাথে আবারও দেখা, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো সৃষ্টিকর্তা চাইছে তাদের সম্পর্কটা নতুন করে শুরু হোক। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বন্ধুরাও ইদায়ার কথায় রাজি হয়ে যায়। সবাই মিলে দ্রুত ফ্লাইটের সময় দেখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিধিবাম পথে বিপদ এসে হাজির। ইদায়ার তার বন্ধুরা যে মন্ত্রীর বিরুদ্ধে তাদের চ্যানেলে কথা বলেছিল, সেই মন্ত্রীর গুন্ডারা তাদের পথ আটকে দেয়। গুন্ডারা ইদায়াকে ঘিরে ধরে জানতে চায় তাদের মন্ত্রীকে নিয়ে কেন এসব কথা বলা হচ্ছে। তারা পরিস্থিতি সামলানোর অনেক চেষ্টা করে। গুন্ডারা তখন শেষ পর্যন্ত বলে তারা যেন ভেতরে বসে থাকে আর 2 ঘন্টার মধ্যে ফিরে এসে তাদের সঙ্গে কথা বলে। কিন্তু তাদের কোনোভাবেই সেখান থেকে যেতে দিতে চায় না তারা। ঠিক তখনই প্রভু কোনোভাবে গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয় আর সবাইকে গাড়িতে তুলে নেয় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মন্ত্রীর গুন্ডারাও পিছু ছাড়ে না। তারা গাড়ি নিয়ে ইদায়ার পিছন পিছন যেতে থাকে। কিছু দূর যেতেই তাদের গাড়ি অন্য একটা গাড়িতে ধাক্কা মেরে বসে। এবার তো শুরু হয়ে যায় নতুন করে ঝামেলা। ইদায়া খুব ভালো করেই বুঝতে পারে যে গাড়িতে বসে থাকলে কোনোভাবেই সময় মতো বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে না। তাই সে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সামনে একটা বাস দেখতে পেয়ে সে দ্রুত সেখানে উঠে পড়ে। বাসে উঠেই সে ড্রাইভারকে অনুরোধ করে তাকে বিমানবন্দরে নিয়ে যেতে। কিন্তু বাস চালক জানায় এই বাসের রুট বিমানবন্দর পর্যন্ত যায় না। সে যদি নিয়মের বাইরে গিয়ে সেখানে যায় তাহলে তার চাকরি চলে যেতে পারে। তখন রাবির তাকে বোঝায় যে চাকরি চলে যাওয়ার ভয়টা ঠিকই আছে, কিন্তু তার বন্ধুও তো এখানে নিজের ভালোবাসাকে হারাতে বসেছে। ইদায়া আর তার বন্ধুরাও বারবার অনুরোধ করতে থাকে। শেষ পর্যন্ত তাদের অবস্থা দেখে বাস চালকে কিছুটা নরম হয়ে যায়। কিন্তু এর মাঝে বিপদ আবারও বাসের ভেতরেই চলে আসে। মন্ত্রীর গুন্ডারাও বাসে উঠে পড়ে। বাসের ভেতরেই ইদায়ার গুন্ডাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারপিট। ইদায়ার একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে বিমানবন্দরে পৌঁছাতে হবে, কারণ স্যামকে আরেকবার হারানোর সুযোগ সে কোনোভাবেই দিতে চায় না। বাসের ভেতর তুমুল মারপিটের এক পর্যায়ে ইদায়া কোনোভাবে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে এসে চোখ মেলে দেখে বিমানবন্দর প্রায় চলে এসেছে। সে তখন দ্রুত বাস থেকে নেমে উপরে তাকাতেই দেখতে পায় একটা প্লেন আকাশে উঠছে। তার বুকটা তখন ধক করে ওঠে। সঙ্গে সঙ্গে সে বিমানবন্দরের কর্মীদের কাছে গিয়ে জানতে চায় স্যামকে নিয়ে যাওয়া প্লেনটি কি এখনো বিমানবন্দরে আছে। সৌভাগ্যবশত জানা যায় প্লেন এখনো উড্ডয়ন করেনি। ইদায়া তখন কোনোভাবে বিশেষ পারমিশন নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢোকার সুযোগ পেয়ে যায়। টিভি চ্যানেলের পরিচয় কাজে লাগিয়ে সে নিরাপত্তা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারপরই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড়। ইদায়া ছুটতে ছুটতে একেবারে রানওয়ের কাছে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই তার মাথার উপর দিয়ে স্যামকে নিয়ে প্লেনটি উড়ে যায়। ইদায়া তখন থমকে আকাশের দিকে তাকিয়ে থাকে। এত চেষ্টা, এত দৌড়ঝাঁপ, এত মারামারি, সবকিছুর পরও শেষ মুহূর্তে সে স্যামকে হারিয়ে ফেলেছে। এবার ইদায়া অনেক ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। বহু বছর পর বিমানবন্দরে তার দেখা হয়ে যায় জোজোর সঙ্গে। জোজো এখন বিমানবন্দরেই কাজ করে। একদিকে ইদায়া তার জীবনের ভালোবাসাকে হারিয়েছে, অন্যদিকে এত বছর পর তার পুরনো বন্ধু জোজোকে সে আবারও ফিরে পেয়েছে। জোজোর সঙ্গে দেখা হওয়ার পর ইদায়ার মনে হয় জীবনে হয়তো সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু মানুষ হারিয়ে গেলেও আবারও কোনো না কোনো ভাবে ফিরে আসে। এদিকে ইদায়ার মামা তাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তার ভয় হয় ইদায়াও যেন তার মতো সারা জীবন সিঙ্গেল থেকে না যায়। তাই সে ইদায়াকে বারবার বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ইদায়ার তখন বিয়ে শাদী নিয়ে কোনো আগ্রহই নেই। তার চারপাশে তখন অনেক বন্ধু রয়েছে। তার পুরনো
পুরনো বন্ধুদের পাশাপাশি জোজো আবার নতুন করে তার জীবনে ফিরে এসেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি, ঠাট্টা আর নিজের কাজ নিয়েই ইদায়া তখন বেশ ভালো আছে। তবে স্যামকে হারানোর কষ্টটা তার মনের এক কোণে তখনও রয়ে গেছে। এরপর জানা যায় স্যাম নতুন একটা মিশনে স্পেসে চলে গেছে, আর ইদায়া ধীরে ধীরে নিজের মতো করে জীবন কাটাতে শুরু করে। এতটুকু গল্প শোনার পর দৃশ্য চলে আসে বর্তমানে। সুরিয়া এতক্ষণে ভীষণ বিরক্ত হয়ে গেছে। সে বলে আর কোনো গল্প সে শুনতে চায় না। এত সুযোগ পাওয়ার পরও ইদায়া কিভাবে একবারও নিজের ভালোবাসার মানুষকে মনের কথাটা বলতে পারেনি, এটা শুনে তার নিজেরই বিরক্ত লাগছে। তবে ইদায়ার বন্ধুরা তাকে থামিয়ে দেয়। তারা বলে এবার শেষ গল্পটা শুনতে হবে, কারণ এবার নাকি গল্পটা সরাসরি এঙ্গেজমেন্ট পর্যন্ত পৌঁছাবে। এরপর দেখা যায় বেশ কিছুদিন কেটে যায়। মামার কথা মতো শেষ পর্যন্ত ইদায়া অদিতির সঙ্গে এঙ্গেজমেন্ট করে নেয়, কারণ সে বুঝে গেছে এত বছর ধরে নিজের ভালোবাসার পেছনে ছুটে কোনো লাভ হয়নি। তাই এবার নিজের জীবনটা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় সে। তবে এঙ্গেজমেন্টের পরও ইদায়াকে খুব একটা খুশি দেখায় না। তার মুখে হাসি থাকলেও মনের ভেতর কোথাও একটা শূন্যতা থেকেই যায়। এঙ্গেজমেন্টের পর একদিন অদিতির সঙ্গে একটা মলে দেখা করতে যায় সে, আর সেখানেই ঘটে তার জীবনের সবচেয়ে বড় চমক। হঠাৎ তার চোখ পড়ে এক পরিচিত মুখের দিকে। সামনে দাঁড়িয়ে আছে আমু। আমুকে দেখেই ইদায়া একেবারে হতভম্ব হয়ে যায়। এত বছর পর হঠাৎ করে তার সামনে সেই মানুষটা যাকে সে এতটা ভালোবেসেছিল। আমু ইদায়াকে দেখে কাছে এগিয়ে আসে, তাকে জড়িয়ে ধরে আর পুরনো দিনের কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে একসময় আমু এমন একটা কথা বলে যা শুনে ইদায়ার পৃথিবী যেন থমকে যায়। আমু জানায় কলেজে পড়ার সময় সে ইদায়াকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কখনো নিজের মনের কথাটা সে বলতে পারেনি। শুধু তাই নয়, সেদিন স্টেশনেও সে ইদায়াকে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেদিনও শেষ পর্যন্ত কিছু বলা হয়ে ওঠেনি। আমার কথা শুনে ইদায়া একেবারে স্তব্ধ হয়ে যায়। যে মানুষটাকে সে বছরের পর বছর ভালোবেসেছে, যার জন্য এত কিছু করেছে, সেই মানুষটিও তাকে একইভাবে ভালোবাসতো, কিন্তু দুজনের কেউই কখনো একে অপরকে কথাটা বলতে পারেনি। আর এখন যখন সত্যিটা জানা গেল, তখন ইদায়া ইতিমধ্যেই অন্য একজনের সঙ্গে এঙ্গেজড। তার মনে হতে থাকে জীবনের সবচেয়ে খারাপ খবরটা হয়তো আজই সে শুনেছে। এদিকে আমু ইদায়াকে জানায় তার ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে। সে কেন এত বছর পর এসব কথা বলছে, ইদায়া সেটা বুঝতে পারেন। তবে কথাগুলো বলার পর আমুর মনটা কিছুটা হালকা হয়ে যায়, কিন্তু ইদায়া কিছুতেই বিষয়টা মাথা থেকে বের করতে পারে না। শেষ পর্যন্ত সে লাডোর সঙ্গে যোগাযোগ করে। যেহেতু লাডো আর আমু ভালো বন্ধু, তাই ইদায়া তাকে অনুরোধ করে যে আমুর সঙ্গে যেন তার একবার কথা বলার ব্যবস্থা করে দেয়। লাডোকে ইদায়া বোঝায় তবু যদি একবার নিজের মনের কথাগুলো সে বলতে পারে, তাহলে তার মনটা হালকা হবে। শেষ পর্যন্ত ইদায়া আমুর সঙ্গে দেখা করে। এবার আর কোনো কথা বুকের মধ্যে চেপে রাখে না সে। এত বছর ধরে জমে থাকা সব অনুভূতি, আফসোস আর না বলা কথাগুলো সে আমুকে জানিয়ে দেয়। কথাগুলো বলার পর ইদায়ার মনটাও কিছুটা হালকা হয়, কিন্তু এরপর তার মাথায় আর একটা চিন্তা আসে। সে বুঝতে পারে আমুকে যদি এত বছর পর নিজের মনের কথা বলা সম্ভব হয়, তাহলে স্যামকেও কেন বলা যাবে না। স্যামকে সে ভালোবাসতো, আজও ভালোবাসে। অন্তত একবার নিজের মনের কথাটা তাকে জানানো উচিত। এই সিদ্ধান্ত নিয়ে ইদায়া বন্ধুদের সঙ্গে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করে। বন্ধুরা মিলে এটাকে এক ধরনের ব্যাচেলার ট্রিপ বানিয়ে ফেলে। ইদায়া অদিতিকে সবকিছু জানালে অদিতিও তাকে বাধা দেয় না, বরং বলে সে যেন নিশ্চিন্তে বন্ধুদের সঙ্গে আমেরিকা ঘুরে আসে, এখানকার সবকিছু সে সামলে নিবে। অবশেষে ইদায়া আর তার বন্ধুরা আমেরিকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে ইদায়া বুঝতে পারে না এখন আসলে সে কি করবে। শেষ পর্যন্ত সে বন্ধুদের বলে তারা যেন নিজেদের মতো করে আনন্দ করে, তাকে দুদিন একা থাকতে দিতে হবে। বন্ধুরাও রাজি হয়ে যায়। এরপর ইদায়া একাই স্যামকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে পৌঁছে যায় স্যামের স্পেস সেন্টারে। সেখানে স্যামের সঙ্গে দেখা হওয়ার পর প্রথমে দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয়। পুরনো দিনের কথা ওঠে, বর্তমানের কথাও হয়, কিন্তু কিছুক্ষণ পর ইদায়া নিজের কথাগুলো চেপে রাখতে পারে না। সে স্যামের দিকে তাকিয়ে বলে গত কয়েক মাসে সে তাকে আগের চেয়েও অনেক বেশি মিস করেছে। স্যাম তার কথা শুনে কিছুটা অবাক হয়, তবে নিজেকে সামলে নিয়ে জানায় তার কয়েকদিনের ছুটি রয়েছে, তাই তারা ঠিক করে এই সুযোগে নিউ ইয়র্ক ঘুরে দেখা যাক। ইদায়া আর স্যাম একসঙ্গে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। হাসি ঠাট্টা, পুরনো স্মৃতি আর নতুন করে তৈরি হওয়া মুহূর্ত সব মিলিয়ে দুজনের মধ্যে আবারও আগে সেই বন্ধুত্ব ফিরে আসে। কিছুদিন পর ইদায়ার বন্ধুরাও তাদের সঙ্গে যোগ দেয়। সবাই মিলে ঘোরাঘুরিও করে, আনন্দ করে, একসঙ্গে সময়ও কাটায়। কিন্তু ধীরে ধীরে ইদায়াদের দেশে ফেরার সময় চলে আসে। এদিকে ইদায়ার বন্ধুরাও তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে থাকে। তারা বলে এবার স্যামের কাছে সবকিছু পরিষ্কার করে বলা দরকার, কারণ আগামীকালই তাকে চলে যেতে হবে। এতদিন ধরে যে কথাগুলো লুকিয়ে রেখেছে সে, আজ অন্তত সেই সব সত্যি বলে দেওয়া উচিত। কিন্তু ইদায়া নিজেও বুঝতে পারছে না কিভাবে কথাটা শুরু করবে। ঠিক তখনই স্যাম সেখানে এসে উপস্থিত হয়। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ইদায়া আর তার বন্ধুদের সব কথা শুনে ফেলে। ঘরের ভেতর ঢুকে স্যাম ইদায়ার দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করে, এই 10 দিনে সে তাকে যত কথা বলেছে তার মধ্যে অন্তত একটা কথাও কি সত্যি ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই স্যাম সেখান থেকে বেরিয়ে যায়। ইদায়া সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়। সে স্যামকে বোঝানোর চেষ্টা করে আসলে সে আমেরিকায় এসেছিল শুধু স্যামের সঙ্গে দেখা করতে। এতদিনের ভালোবাসার কথাও সে
বলতে চেয়েছিল, কিন্তু স্যাম তখন ভীষণ রেগে যায়। সে বলে আর মাত্র 1 সপ্তাহ পর তার বিয়ে। সেই সময় ইদায়া কিভাবে এত কিছু বলে, কিভাবে এতদিনের কথা লুকিয়ে রেখে এখন এসে নিজের ভালোবাসার দাবি করে। ইদায়ার কোনো কথাই তখন স্যামের রাগ কমাতে পারে না। এক পর্যায়ে স্যাম ইদায়াকে একটা চর মেরে সেখান থেকে চলে যায়। ইদায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। যে পরিকল্পনা নিয়ে সে এতদূর আমেরিকা এসেছে, যে মুহূর্তটাকে সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বানাতে চেয়েছিল, সেটাই এখন আরো বেশি জটিল হয়ে গেছে। স্যামকে নিজের মনের কথা বলতে এসে ইদায়া বরং এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখান থেকে বের হওয়ার পথই সে আর খুঁজে পাচ্ছে না। এদিকে গল্প বলতে বলতে তারা অবশেষে চেন্নাই বিমানবন্দরে পৌঁছে যায়। প্লেন থেকে নেমে সুরিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ইদায়া আর তার বন্ধুরা এমন একজনকে দেখতে পায় যাকে দেখে সবাই একেবারে চমকে যায়। সে আর কেউ নয়, তাদের ছোটবেলার ইংরেজি শিক্ষিকা গীতা ম্যাম। বহু বছর পর গীতা ম্যামকে সামনে দেখে ইদায়া আর তার বন্ধুরা ভীষণ খুশি হয়ে যায়। সবাই তাকে ঘিরে পুরোনো দিনের কথা বলতে শুরু করে। কিন্তু সুরিয়ার অবস্থা তখন বেশ অস্বস্তিকর, কারণ ইদায়ার ছোটবেলার সেই গল্প শুনতে শুনতে সুরিয়া এক সময় মজা করে বলেছিল যে গীতা ম্যামের মতো একজন অসুস্থ স্ত্রীকে বাড়িতে একা রেখে যে স্বামী চলে যায় সে নিশ্চয়ই চরম মাত্রার গাধা। আর এখন সেই গীতা ম্যামই যে তার স্ত্রী এটা বুঝতে পেরে সুরিয়া পুরোপুরি অস্বস্তিতে পড়ে যায়। এর মধ্যেই গীতা ম্যাম ইদায়াকে কাছে ডাকে আর জিজ্ঞেস করে সে এখন কি করছে। ইদায়া কিছু বলার আগেই গীতা ম্যাম তাকে একটা কথা বলে, জীবনে যাই করুক যেন সবসময় মন থেকে করে সে। কথাটা ইদায়ার মনে গভীরভাবে দাগ কাটে, কারণ ছোটবেলা থেকেই গীতা ম্যামের কথাকে ইদায়া অন্য সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। আজ এত বছর পরও তার মুখ থেকে একই ধরনের একটা কথা শুনে ইদায়ার মনে হয় হয়তো এই কথাটার মধ্যেই তার জন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে। এরপর সবাই মিলে বিয়ের ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেয়। ইদায়ার সামনে এখন একদিকে তার নিজের বিয়ে, অন্যদিকে তার জীবনের অসমাপ্ত ভালোবাসার গল্প। আর গীতা ম্যামের সেই কথাটা বারবার তার মাথায় ঘুরতে থাকে, জীবনে যা করবে মন থেকে করবে। বিয়ের ভেন্যুতে ফিরে আসার পর ইদায়া তার মামার কাছে যায় আর সরাসরি জানিয়ে দেয় সেই বিয়ে করতে চায় না। মামা প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে এঙ্গেজমেন্ট হয়েছে, অদিতির সঙ্গে ঘোরাঘুরি হয়েছে, দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ। সে ইদায়াকে তখন বোঝানোর চেষ্টা করে এত বড় একটা বিয়েতে অনেক ভিআইপি অতিথি আসবে, এখন যদি শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যায় তাহলে সবার সামনে পরিবারের মুখ কিভাবে দেখাবে তারা। ইদায়া তখন চুপ করে থাকে। কিছুক্ষণ পর মামা বুঝতে পারে ভাগ্নে আসলে মন থেকে বিয়েটা করতে চাইছে না। তাই সে বলে যদি সত্যিই সে বিয়ে করতে না চায় তাহলে বিয়েটা ভেঙে দেওয়ার দায়িত্ব সে নেবে, সবাইকে সে নিজেই বোঝাবে। কিন্তু এবার ইদায়াই পিছিয়ে যায়। সে বলে না, এখন আর বিয়ে ভাঙবে না সে। মামা বুঝতে পারে ইদায়া নিজের মনের সঙ্গে লড়াই করছে। এরপর সে ইদায়ার বন্ধুদের ডেকে নেয় আর বলে সে জানে তারা ইদায়াকে বাঁচানোর জন্য কিছুতেই বিয়েটা হতে দিবে না, বিয়েতে কোনো ঝামেলা করলে তাদের কাউকেই সে ছাড়বে না। বন্ধুরা অবশ্য মামার ইশারা বুঝে যায়। তারা বুঝতে পারে এতদিন শুধু গল্প শুনে বা পাশে দাঁড়িয়ে থেকেই বন্ধুত্বের দায়িত্ব শেষ হয়নি, এবার সত্যি ইদায়ার জন্য কিছু করতে হবে। এরপরে শুরু হয়ে যায় বিয়ে ভাঙার অভিযান। প্রথমে তারা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গিয়ে ইদায়ার স্যামের ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে ইদায়ার জীবনে অন্য একজন মেয়ে রয়েছে আর তাদের মধ্যে সম্পর্ক আছে, হয়তো এই কথা শুনে বিয়েটা ভেঙে যাবে ভাবে তারা। কিন্তু ঠিক তখনই জোজো এসে হাজির হয়। সে লোকটাকে বুঝিয়ে দেয় ছবিগুলো আসল নয়, সবই এআই দিয়ে তৈরি করা। বন্ধুরা বুঝতে পারে জোজো তাদের পরিকল্পনা নষ্ট করছে, কারণ জোজোর ইচ্ছা একটাই, অদিতির সঙ্গে যেন ইদায়ার বিয়েটা ঠিকঠাক হয়ে যায় আর তার বন্ধু অবশেষে নিজের জীবনটা সেটেল করতে পারে। এভাবে বিয়ের ভেন্যুতে তৈরি হয়ে যায় দুই পক্ষ। একদিকে টিম ইদায়া, যারা যেভাবেই হোক ইদায়ার সত্যিকারের ভালোবাসাকে তার জীবনে ফিরিয়ে আনতে চায়। অন্যদিকে টিম অদিতি, যারা চায় বিয়েটা ঠিকঠাক ভাবে হোক আর ইদায়া অদিতির সঙ্গে নতুন জীবন শুরু করুক। দুই দলে নিজেদের মতো করে পরিকল্পনা করতে থাকে। এর মধ্যেই বিয়ের অনুষ্ঠানে এসে পৌঁছায় সুরিয়া ও তার স্ত্রী গীতা ম্যাম। তবে তারা একা নয়, তাদের সঙ্গে রয়েছে স্যাম। আসলে বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় সুরিয়া গীতাকে ইদায়ার পুরো গল্পটা খুলে বলেছিল। সবকিছু শুনে গীতা বুঝতে পারে এতদিন সে ভুল করেছে। ইদায়ার ভালোবাসার ব্যাপারে তাকে আরো উৎসাহ দেওয়া উচিত ছিল। স্ত্রীর কথায় সুরিয়াও নিজের ভুলটা বুঝতে পারে। তাই শেষ পর্যন্ত গীতা ম্যামের অনুরোধেই সুরিয়া সোজা স্যামের কাছে যায় আর তাকে সঙ্গে করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসে। এবার এতদিনের অসমাপ্ত প্রেমের গল্পের দুই প্রধান চরিত্র একই জায়গায়। ইদায়া জানে না স্যাম এসেছে আর স্যামও জানে না সামনে কি অপেক্ষা করছে। বিয়ের মঞ্চের চারপাশে তখন শুধু একটা প্রশ্ন, শেষ পর্যন্ত ইদায়া কাকে বিয়ে করবে। এর মধ্যেই সুরিয়া ইদায়ার মামার সঙ্গে কথা বলতে যায়। সেখানে সে মামাকে বোঝায় এত বছর ধরে তিনি নিজের জীবনকে স্যাক্রিফাইস করে ইদায়াকে বড় করেছেন, অথচ আজ ইদায়া নিজের ভালোবাসাটাকেই স্যাক্রিফাইস করতে যাচ্ছে। সুরিয়া বলে ইদায়ার এখন হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে এই কষ্টটা ঠিক হয়ে যাবে। নিজের ভালোবাসাকে সারা জীবন বিসর্জন দিয়ে বিয়ে করে ফেললে সে আফসোসটা হয়তো কখনোই যাবে না। সুরিয়ার কথাগুলো ইদায়ার মামার মনে গভীরভাবে নাড়া দেয়। কিছুক্ষণ পর তিনি স্টেজে উঠে সবার সামনে দাঁড়ান। তিনি বলেন ইদায়া ছোটবেলা থেকে খুব ভালো ছেলে, কখনো তার কাছে বড় কিছু চায়নি, কিন্তু আজ এই বিয়ের দিনে সে তার কাছে একটা জিনিস চেয়েছিল আর সেই জিনিসটাই তিনি দিতে পারেননি। এরপর তিনি সবার কাছে ক্ষমা চান, বিশেষ করে অদিতির কাছে। তিনি বলেন এই বিয়েটা না হলেই হয়তো সবার জন্য ভালো হবে।
কথাটা শুনে অদিতি একেবারে ভেঙে পড়ে, তবে সে কোনো ঝামেলা করতে চায় না। গলায় থাকা মালাটা খুলে বাবার হাতে দিয়ে অদিতি বলে, এখানে আর কোনো ঝামেলা করে লাভ নেই। এরপর সে নিজেই মাইক্রোফোন হাতে নেয় আর সবার সামনে জানিয়ে দেয় এই বিয়ে হচ্ছে না। কথা বলে অদিতি সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে দেখতে পায় সুরিয়া দাঁড়িয়ে সিগারেট টানছে। অদিতি তখন তার সাথে একটু রাগ দেখায়। তখন সে অদিতিকে বোঝায় যে ইদায়াকে বিয়ে না করাই বরং ভালো হয়েছে, কারণ যেই ছেলে নিজের ভালোবাসার মানুষকে নিজের মনের কথা বলতে 20 বছর সময় নিয়েছে, সে অদিতিকে সত্যিকারের ভালোবাসতে আর কত বছর সময় নিত কে জানে। অদিতিও বুঝতে পারে কথাটার মধ্যে যুক্তি আছে। এরপর আসে আর একটা বড় টুইস্ট। সুরিয়া আর গীতা ম্যামের সঙ্গে যে স্যাম এসেছে সে আসলে সামান্তা নয়, সে সামুক্তা। সামান্তাকে তখন সময় মতো খুঁজে পাওয়া সম্ভব হয়নি, তাই সামুক্তাকেই সঙ্গে করে নিয়ে আসা হয়েছে, কারণ বিয়ে ভাঙার জন্য অন্তত একজন স্যামকে তো দরকার। আর সামান্তা তখন নিজের স্পেস মিশনে ব্যস্ত। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দেখা যায় সামান্তার পরিবারের লোকজন তাকে বোঝানোর চেষ্টা করছে যে ইদায়াই তার জন্য ভালো হবে। ইদায়া আর তার বন্ধুরাও এই বোঝানোর কাজে যোগ দেয়, কিন্তু স্যাম তখন ইদায়ার উপর ভীষণ রেগে যায়। সে তাকে বলে 20 বছর ধরে সে তাকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত একবারও নিজের মুখে কথাটা বলেনি। এবার সে আর কারো কাছ থেকে কিছু শুনতে চায় না। সে চায় ইদায়া নিজে তার সামনে দাঁড়িয়ে বলুক যে সে তাকে ভালোবাসে। ইদায়া এবার সত্যি বিপাকে পড়ে যায়। সবাই তাকে বলতে বলে, বন্ধুরাও চাপ দিতে থাকে, পরিবারের লোকজনও উৎসাহ দেয়। অবশেষে সে সাহস সঞ্চয় করে মুখ খুলতে যায়। সে স্যামের দিকে তাকিয়ে নিজের মনের কথাটা বলতে শুরু করবে, ঠিক তখনই ভিডিও কল কেটে যায়। সবাই তখন হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইদায়া মুখ খুলে দাঁড়িয়ে আছে, অথচ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলা হলো না। আর ঠিক এই মুহূর্তেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এরপর তার সাথে কি হয় সেটা তো আর আমাদের জানা হয় না, তবে ইদায়ার যে অবস্থা তাকে হয়তো শেষমেশ সিঙ্গেল জীবনই কাটাতে হবে। তাই আপনাদেরকে বলছি, সিঙ্গেল জীবন কাটাতে না চাইলে আর নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চাইলে সময় থাকতেই নিজের মনের কথা বলে দিন, নাহলে একবার সময় চলে গেলে তা আর ফিরে পাবেন না। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।